তো পরদিন কনস্ট্যান্ট সেই মিউজিয়ামে গিয়ে কৌশলে একজন ক্লিনারের আইডি কার্ড চুরি করে সেটা দিয়ে দেয় নাইন বলের কাছে। নাইন বল সেই কার্ড নিয়ে ক্লিনার সেজে পৌঁছে যায় তাদের কনফারেন্স রুমে। সেখানে তখন সিকিউরিটি সিস্টেম নিয়ে মিটিং চলছিল। নাইন বল ডাস্টবিন পরিষ্কার করার বাহানায় সেখানে একটা স্পিকার লাগিয়ে রেখে আসে। সেটার মাধ্যমে তারা জানতে পারে যে মেট গালা উপলক্ষে মিউজিয়ামের সিকিউরিটি সিস্টেম আপডেট করা হচ্ছে। ড্যাবি সেটা শুনে খুব খুশি হয়ে যায়, কারণ ওই আপডেটের সময়টাতেই তারা সিকিউরিটি সিস্টেম ম্যানিপুলেট করার সুযোগ পাবে। সেই রাতে নাইন বল ওই সিকিউরিটি টিমের একজনের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট খুঁজে বের করে। তার আইডি ভর্তি শুধু কুকুরের ছবি ছিল। নাইন বল বুঝে যায় লোকটা কুকুর খুব পছন্দ করে, তাই সে কুকুরদের বিষয়ে একটা ফেক সাইট বানিয়ে সেটা লিঙ্ক পাঠিয়ে দেয় ওই লোকের আইডিতে। লোকটা যখনই লিঙ্কে ক্লিক করে তখনই তার কম্পিউটারটা নাইন বল হ্যাক করে ফেলে। এই জন্যই বলছি ভুলে কেউ কখনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, করলেই বিপদে পড়বেন। তো সেখান থেকে নাইন বল মেট গালার সিকিউরিটি আপডেট করে নেয়। সেই সাথে এটাও জেনে নেয় যে কোথায় কোন ক্যামেরা বসানো হয়েছে। তখন তারা লক্ষ্য করে মিউজিয়ামের প্রত্যেকটা কোনায় কোনায় ক্যামেরা বসানো হয়েছে, অর্থাৎ ক্যামেরা অ্যাভয়েড করে চুরি করা প্রায় অসম্ভব। তারা ভেবে রেখেছিল ওয়াশরুমের আশেপাশে হয়তো ক্যামেরা থাকবে না, তাই সেখান থেকেই চুরিটা করা যাবে। কিন্তু দুঃখের বিষয় সেখানেও ক্যামেরা লাগানো হয়েছিল। তখন ড্যাবি নাইন বলের কাছে জানতে চায় যে সে বাথরুমের সামনে ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে 9 ফুটের একটা ব্লাইন্ড স্পট তৈরি করতে পারবে কিনা। ব্লাইন্ড স্পট বলতে এমন জায়গা বোঝানো হয়েছে যেখানে ক্যামেরার কভারেজ থাকবে না। নাইন বল জানায় সে পারবে। এরই মাঝে তারা আরো একটা সুবর্ণ সুযোগ হাতে পেয়ে যায়। তারা জানতে পারে যে ভোগ ম্যাগাজিনের অফিসে লোক নেওয়া হচ্ছে, আর তারাই এবারের মেট গালার ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছে। তাই পরদিনই ট্যামি চলে যায় ভোগের অফিসে ইন্টারভিউ দিতে। সে ওই চাকরির জন্য যথেষ্ট কোয়ালিফাইড ছিল, তাই তার চাকরিটা হয়েও যায়। সেখানে সে মেট গালার গেস্ট লিস্টের একটা ডায়াগ্রাম দেখতে পায়। তখন সে দ্রুত তার চশমার স্ক্যানারটা ওপেন করে ওই ডায়াগ্রামটা স্ক্যান করে নাইন বলের কাছে পাঠিয়ে দেয়। তবে ড্যাবি সেখানে জানতে পারে ডাইনিং সেটআপে ডেফিনির পাশের সিটটা খালি ছিল, তাই সে নাইন বলকে দিয়ে সেখানে ক্লাউডের নাম এন্ট্রি করে দেয়। তো পরদিন নাইন বল সিকিউরিটি ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে বাথরুমের সামনে 9 ফুটের জায়গায় 12 ফুটের একটা ব্লাইন্ড স্পট তৈরি করে ফেলে। সেটা দেখে ড্যাবি ইমপ্রেস হয়ে যায়। এদিকে ট্যামি তার সিনিয়রের সাথে কথা বলে ইভেন্টের খাবারের দায়িত্ব নিয়ে নেয়, আর সেখানে শেফ হিসেবে লিউ এবং কিচেন স্টাফ হিসেবে আনিতার নাম এন্ট্রি করে দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল। দেখতে দেখতে ইভেন্টের দিন চলে আসে। সেদিন সকালে কার্টিয়ারের শোরুম থেকে কড়া সিকিউরিটি দিয়ে টুসানকে নিয়ে যাওয়া হয় ডেফিনির কাছে। নেকলেসটা দেখেই ডেফিনির চোখ জলজল করে ওঠে। রোজ তখন তার পাশেই ছিল। সে ডেফিনিকে একবার নেকলেসটা ট্রাই করে দেখতে বলে। ডেফিনি নেকলেসটা পরার পর রোজ যখন সেটা খুলতে যায় তখনই বাধে বিপত্তি। সে অনেক চেষ্টা করার পরেও সেটা খুলতে পারে না। তখন কার্টিয়ারের এমপ্লয়ি এসে তাকে জানায় যে নেকলেসটা খোলার জন্য একটা স্পেশাল ম্যাগনেটের প্রয়োজন, যেটা শুধুমাত্র কার্টিয়ার ব্র্যান্ডের কাছেই থাকে। এটা শুনে রোজ ভীষণ ঘাবড়ে যায়। তবে এরকম সিচুয়েশনেই তার মাথা বেশি দ্রুত কাজ করে। সে ওই কার্টিয়ারের এজেন্টকে তার সামনে নেকলেসটা খুলে দেখাতে বলে, আর লুকিয়ে সেটার ভিডিও রেকর্ড করে নেয়। এরপর সেটা পাঠিয়ে দেয় ড্যাবির কাছে। ড্যাবিও সেটা দেখে একটু টেনশনে পড়ে যায়। এতদূর এসে যদি তারা নেকলেসটা চুরি করতে না পারে তাহলে তাদের সব প্ল্যান মাটি হয়ে যাবে। তখনই হঠাৎ নাইন বলের মাথায় একটা আইডিয়া আসে। সে তার বোনকে ওই ভিডিওটা পাঠিয়ে ওই ম্যাগনেটের ব্যাপারে জানতে চায়। এসব ব্যাপারে মেয়েটার খুব ভালো জ্ঞান ছিল, তাই সে ওই ম্যাগনেটটা দেখেই হুবহু তেমন একটা ম্যাগনেট বানিয়ে নাইন বলের কাছে দিয়ে যায়। এরপর সন্ধ্যায় ইভেন্ট শুরু হলে ডেফিনি ওই নেকলেস পরে যায় অনুষ্ঠানে। তার সাথে রোজ এবং কার্টিয়ারের সেই এজেন্টও ছিল। বাকিরাও তাদের প্ল্যান অনুযায়ী নিজেদের জায়গায় পৌঁছে যায়। আর নাইন বল বাইরের একটা ভ্যানে বসে সবার উপর নজর রাখতে থাকে। সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। ডেফিনি ঘুরতে ঘুরতে মিউজিয়ামের জুয়েলারি সেকশনে যায়। সেখানে ইউরোপের সবচেয়ে দামি এবং রেয়ার জুয়েলারি কালেকশন স্টোর করা ছিল। সেখান থেকে ফিরে সে তার জন্য নির্ধারিত সিটে গিয়ে বসে। কিছুক্ষণের মধ্যেই ক্লাউড সেখানে পৌঁছে যায়। তাকে দেখে ডেফিনি অনেক খুশি হয়, কারণ ক্লাউড আর সে বর্তমানে রিলেশনে ছিল। তবে এই ব্যাপারটা তেমন কেউ জানতো না। যাই হোক, ইভেন্টের গেস্টদেরকে খাবার সার্ভ করার সময় লিউ সবার চোখের আড়ালে ডেফিনির খাবারের মধ্যে একটা কেমিক্যাল মিশিয়ে দেয়। এরপর খাবারটা ডেফিনির সামনে নিয়ে গেলে সে ওদিক ওদিক না তাকিয়ে দ্রুত খেতে শুরু করে, কারণ ইভেন্টের প্রিপারেশনের কারণে বেচারি সারাদিন না খেয়েছিল, তাই তার খুব খিদে পেয়েছিল। কিন্তু খাবারের অর্ধেকটা শেষ হতে না হতেই তার শরীরের ভেতর অস্বস্তি শুরু হয়। তাকে দেখে সবাই একটু টেনশনে পড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই ডেফিনির বমি বমি ভাব লাগতে শুরু হয়, তাই সে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। এদিকে কনস্ট্যান্স ততক্ষণে সবগুলো ওয়াশরুমের দরজা লক করে দিয়েছিল। শুধুমাত্র তাদের টার্গেট করা ওয়াশরুমটাই খোলা ছিল, আর ড্যাবি গিয়ে সেই ওয়াশরুমের বাইরে পাহারা দিচ্ছিল। তো ডেফিনি বেচারার অবস্থা এত খারাপ ছিল যে সে নিজের গ্ল্যামারের তোয়াক্কা না করে ওয়াশরুমে ঢুকে কমোডের ভিতরে বমি করতে শুরু করে। কার্টিয়ারের এজেন্টও তার পেছন পেছন ওয়াশরুমে চলে যায়, কিন্তু ড্যাবি তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ সেটা একটা লেডিস ওয়াশরুম ছিল। এরই মাঝে কনস্ট্যান্ট মিউজিয়ামের স্টাফ সেজে ডেফিনিকে সামলাতে চায়, কিন্তু আমরা সবাই জানি সে আসলে সামলাতে নয়, বরং ডেফিনির গলা থেকে নেকলেসটা গায়েব করতে গিয়েছিল। সে খুব কৌশলে নেকলেসটা ডেফিনির গলা থেকে খুলে ফেলে, কিন্তু ডেফিনি সেটা মোটেও টের পায় না। এমন সময় ওয়াশরুমের সামনে দিয়ে একজন ওয়েটার খাবারের ট্রে নিয়ে যাচ্ছিল। তখন ড্যাবি তাকে ধাক্কা দিয়ে সেই ব্লাইন্ড স্পটে নিয়ে যায়, আর কনস্ট্যান্স তখন সুযোগ বুঝে বাইরে বেরিয়ে নেকলেসটা ওই ট্রের উপরে রেখে দেয়। ওয়েটারের মনোযোগ তখন অন্যদিকে ছিল, তাই সে বিষয়টা লক্ষ্য করে না। আর এজেন্টরাও তখন অন্যদিকে ফিরে কথা বলছিল, তাই তারাও কনস্ট্যান্সকে খেয়াল করে না। এরপর ওই ওয়েটার যখন ট্রেটা নিয়ে কিচেনে যায়, তখন আনিতা ট্রের ভেতর থেকে নেকলেসটা উঠিয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে তার কাজের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্র আগে থেকেই সেট করে রাখা ছিল। আনিতা সেগুলো নিয়ে নেকলেসটা খুলতে শুরু করে। ততক্ষণে ডেফিনি একটু অসুস্থ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তখন তার গলা খালি দেখে কার্টিয়ারের এজেন্টরা হতবাক হয়ে যায়। তারা দৌড়ে গিয়ে ওয়াশরুমের ভেতর চেক করে, কিন্তু কোথাও নেকলেসটা দেখতে পায় না। তখন তারা ডেফিনির কাছে এই ব্যাপারে জানতে চাইলে সেও কিছু বলতে পারে না।
তারা ডেফিনের কাছে জানতে চায় যে পার্টিতে তার কারোর সাথে দেখা বা কথা হয়েছে কিনা। যদিও প্রশ্নটা খুবই স্টুপিড ছিল, কারণ পার্টিতে গিয়ে মানুষ মানুষের সাথে কথা বলবে এটাই তো স্বাভাবিক। এরই মাঝে ক্লাউড সেখানে গিয়ে এজেন্টদের জানায় যে সে সবসময় ডেফিনির সাথেই ছিল, তবে সন্দেহ করার মতো কিছুই দেখেনি সে। লোকগুলো তখন সাথে সাথেই পার্টির সিকিউরিটি আরো বাড়িয়ে দেয়। তারা চেকিং এর জন্য ইভেন্টে আসা সবাইকে হল রুমে জড়ো করে, এরপর একে একে সবাইকে চেক করতে থাকে, কিন্তু কারো কাছে নেকলেসের খোঁজ পায় না। এমন সময় 9 বল লক্ষ্য করে যে একজন গার্ড কিচেনে চলে গিয়েছে। আনিতা তখনও কিচেনের ওয়াশরুমে বসে তার কাজ করছিল, তাই 9 বল দ্রুত বিষয়টা ড্যাবিকে জানায়। ড্যাবি তখন ট্যামিকে তাদের বানানো ওই নকল নেকলেসটা সবার সামনে প্রেজেন্ট করতে বলে। নেকলেসটা ট্যামির পায়ের সাথে বাঁধা ছিল, তাই সে দ্রুত সেটা খুলে পাশে থাকা একটা ফোয়ারার ভিতর ফেলে দেয়। এরপর নিজেই সেটাকে বের করে সবার সামনে এমনভাবে প্রেজেন্ট করে যেন ডেফিনি ওই পথ দিয়ে ওয়াশরুমে যাওয়ার সময় তার গলা থেকে পানির ভেতর নেকলেসটা খুলে পড়ে গিয়েছে। নেকলেসটা পেয়ে এজেন্টরা হাফ ছেড়ে বাঁচে, আর ততক্ষণে আনিতা ওই বড় নেকলেসটা ভেঙে ছোট ছোট জুয়েলারি বানিয়ে ফেলেছিল। এরপর কনস্ট্যান্ট সেগুলো নিয়ে গিয়ে ড্যাবিদের সবার মধ্যে ভাগ করে দেয়। এরই মাঝে ড্যাবির সাথে ক্লাউডের দেখা হয়ে যায়। তাকে সেখানে দেখে ক্লাউড একটু অবাক হয়, কিন্তু ড্যাবি সেদিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তো সবার চেকিং শেষ হওয়ার পর যখন সবাই ইভেন্ট থেকে বের হয়ে যাচ্ছিল, তখন দেখা যায় ড্যাবিদের প্রত্যেকের কাছে ওই জুয়েলারির কোনো না কোনো অংশ ছিল। কারো হাতে ছিল ব্রেসলেট, কারো হাতে ছিল কানের দুল, আবার কারো হাতে ছিল আংটি। এভাবেই তারা ওই নেকলেসটা নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু কেউ কিছু বুঝতে পায় না। এরপর কার্টিয়ারের এজেন্টরা ডেফিনের কাছ থেকে নেকলেসটা আবারও শোরুমে ফিরিয়ে নিয়ে যায়। তখন ম্যানেজার সেটা চেক করে বুঝতে পারে নেকলেসটা তো নকল। ম্যানেজারের মাথায় তখন রীতিমতো বাস পড়ার মতো অবস্থা। তবে সৌভাগ্যবশত তারা ওই নেকলেসের একটা ইন্স্যুরেন্স করে রেখেছিল, তাই ইন্স্যুরেন্স কোম্পানিতে বিষয়টা জানানোর পর সেখান থেকে জন নামের একজন তদন্ত অফিসারকে পাঠানো হয় আসল নেকলেসের রহস্য খুঁজে বের করার জন্য। জন প্রথমে ওই এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে, সেখান থেকে সে জানতে পারে ডেফিনি ওয়াশরুমে থাকাকালীন নেকলেসটা গায়েব হয়েছে। তখন জনের মনে হয় যে নেকলেসটা হয়তো ভুলবশত কমোডের মধ্যে পড়ে গিয়েছে, তাই সে মিউজিয়ামের ড্রেনেজ পাইপটা চেক করে, কিন্তু সেখান থেকে কোনো ক্লু পায় না। এরপর সে ডেফিনি সহ তার আশেপাশে থাকা সবাইকে একে একে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ডেফিনি যখন জানতে পারে দ্বিতীয় নেকলেসটা নকল ছিল, তখন সে নিজেও অবাক হয়ে যায়, কারণ সে তো নিজেও এই ব্যাপারে কিছুই জানতো না। এরপর জন ক্লাউডকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো লাভ হয় না। কারো কাছ থেকে কোনো হদিস না পেয়ে সে ইভেন্টের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে। সেখানে হঠাৎ তার চোখ পড়ে ড্যাবির উপর। ড্যাবিকে সে আগে থেকেই চিনত, তাই তার মনে একটু সন্দেহ জাগে। সে ওই দিনই ড্যাবির সাথে দেখা করে। সে একরকম ধরেই নিয়েছিল যে ড্যাবি ওই নেকলেসটা চুরি করেছে, কারণ ড্যাবি যেখানে থাকবে সেখানে চুরি হবে না এমনটা হতেই পারে না। কিন্তু ড্যাবি সেটা স্বীকার করে না, উল্টো জনের মনে ক্লাউডকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দেয়। সে বলে ক্লাউড যেহেতু পুরোটা সময় ডেফিনির সাথেই ছিল, তাই নেকলেসটা তারই চুরি করার সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু জন তার কথায় পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। তাছাড়া ক্লাউডের বিরুদ্ধে তার কাছে কোনো প্রমাণও ছিল না, তাই ড্যাবি বলে যে সে জনকে প্রমাণ জোগাড় করে দেবে। তখন জন তাকে ছেড়ে দেয়। সেদিন সন্ধ্যায় ড্যাবিরা সবাই একত্রিত হয়ে ডিসকাস করছিল যে তারা এই নেকলেসটা কিভাবে বিক্রি করবে। এমন সময় সেখানে ডেফিনি এসে হাজির হয়। সত্যি বলতে এই সিনটা দেখে আমি নিজেও হতবাক হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানেই আসল টুইস্ট লুকিয়ে আছে। আসলে আমরা ওশেন সাইটের যে 8 নম্বর মেম্বারকে খুঁজছিলাম সেটা হচ্ছে ডেফিনি। তবে মজার ব্যাপার হলো এই ব্যাপারটা বাকি 7 জন মেম্বারও জানতো না। মূলত ডেফিনি অনেক আগেই ড্যাবিদের প্ল্যানিং জেনে গিয়েছিল। প্রথমে রোজ যখন তাকে টুস্যান্ড পরার জন্য ইনসিস্ট করে, তখনই রোজের ওভার অ্যাক্টিং দেখে তার মনে সন্দেহ জাগে। এরপর যখন নেকলেস খোলার সময় সেটার ভিডিও করছিল, সেটাও ডেফিনির চোখে ধরা পড়ে। সে নিশ্চিত হয়ে যায় যে রোজরা নিশ্চয়ই বড় কিছু প্ল্যান করছে। অবশ্য পেট খারাপ হওয়ার ব্যাপারটা তার কাছে আনএক্সপেক্টেড ছিল। তবে সবশেষে কনস্ট্যান্ট যখন তার গলা থেকে নেকলেসটা খুলে নেয়, তখনও ডেফিনি সেটা টের পেয়ে যায়, কিন্তু সে ইচ্ছাকৃত কাউকে বিষয়টা জানায় না। সে ড্যাবিদের প্ল্যান সাকসেসফুল করতে সাহায্য করে, যাতে সেও তাদের টিমের অংশ হতে পারে। ড্যাবিও তখন তাকে নিজেদের টিমে সামিল করে নেয়, কারণ ডেফিনির কথা না মানলে সে তো পুলিশের কাছে গিয়ে সবকিছু জানিয়ে দেবে, আর তখন তারা 7 জন কিছুই পাবে না। তাই 7 জন মিলে জেলে যাওয়ার থেকে 8 জন মিলে টাকাটা শেয়ার করে নেওয়াই তো ভালো, তাই না? কিন্তু সমস্যা হচ্ছে নেকলেসের কেসটা সলভ না হওয়া পর্যন্ত তারা তো হীরাগুলো কোথাও বিক্রি করতে পারবে না, আর বিক্রি না করলে টাকাও আসবে না। তাই এখন তাদের একজন বলির পাঠা প্রয়োজন, যাকে তারা চোর হিসেবে ফাঁসিয়ে দিতে পারবে। কিন্তু কে হবে সেই ব্যক্তি, এটা নিয়েই সবাই চিন্তা করছিল। তখন ড্যাবি তাদের জানায় যে সে আগে থেকেই বলির পাঠা জোগাড় করে রেখেছে, আর সেই পাঠাটা হচ্ছে ক্লাউড। সেই রাতে ড্যাবির কথা মতো ডেফিনি চলে যায় ক্লাউডের সাথে দেখা করতে। রাতটা একসাথে কাটিয়ে সকালে ক্লাউড ঘুম থেকে ওঠার আগেই ডেফিনি তার আলমারি থেকে সেই স্যুটটা খুঁজে বের করে, যেটা সে ইভেন্টের দিন পরেছিল। আসলে ইভেন্টের দিন ড্যাবি ইচ্ছাকৃত ক্লাউডের সামনে পড়ে, আর খুব কৌশলে তার স্যুটের পকেটে ওই নেকলেসের একটা পিস ঢুকিয়ে দেয়, যাতে পরবর্তীতে সেটার মাধ্যমে ক্লাউডকে চোর প্রমাণ করা যায়। তো ডেফিনি সেই নেকলেসের পিসের একটা ছবি তুলে ড্যাবিকে পাঠিয়ে দেয়, আর ড্যাবি সেটা জনকে ফরওয়ার্ড করে দেয়। জনের হাতে যেহেতু এখন ক্লাউডের বিরুদ্ধে প্রমাণ আছে, তাই সে তৎক্ষণাৎ পুলিশের কাছে কমপ্লেন করে ক্লাউডকে অ্যারেস্ট করিয়ে আনে। এদিকে ক্লাউড বেচারা কিছুই বুঝে উঠতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। নিজেকে নির্দোষ প্রমাণ করার কোনো উপায়ও ছিল না তার, তাই সে নিজের উকিলের সাথে কথা বলার সিদ্ধান্ত নেয়। এখন প্রশ্ন হচ্ছে ড্যাবি কেন ক্লাউডকেই ফাঁসাতে চাইল? আসলে ক্লাউডের কারণেই তাকে জেলে যেতে হয়েছিল। বছর কয়েক আগে তারা রিলেশনশিপে ছিল, তখন দুজনে মিলে দেশের বড় বড় আর্ট গ্যালারি থেকে দামি দামি পেন্টিং চুরি করে চড়া দামে বিক্রি করত। কিন্তু একদিন পুলিশের হাতে তারা দুজনে ধরা পড়ে যায়, আর ধরা পড়ার পর ক্লাউড পুরো দোষটা ড্যাবির ঘাড়ে চাপিয়ে দেয়। সে এটাও জানায় যে ড্যাবি তাকে ব্ল্যাকমেইল করছিল, ফলে ড্যাবির 5 বছরের জেল হয়ে যায়, আর ক্লাউড গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। তাই জেল থেকে বেরোনোর পর ড্যাবি একসাথে দুটো মাস্টার প্ল্যান বানায়।
একটা নেকলেস চুরি করার আর দ্বিতীয়টা ক্লাউডকে ফাঁসানোর। তো চোর ধরা পড়ায় কেসটা ক্লোজ করে দেওয়া হয়। তাই এখন ওই নেকলেসটা বিক্রি করার পালা। কিন্তু সমস্যা হচ্ছে তাদের এই মিশনে যে খরচ খরচা হয়েছে সেগুলো কাটার পর তাদের প্রত্যেকের ভাগে আর বেশি টাকা থাকে না। এটা নিয়ে সবাই একটু আপসেট ছিল। তখন ডেবি আরও একটা রহস্য ফাঁস করে। সে যে শুধুমাত্র টুইসেন্টই চুরি করেছে ব্যাপারটা এমন নয়, বরং ওই মিউজিয়ামে থাকা সবগুলো জুয়েলারি সে চুরি করে নিয়েছিল। আর এই কাজে তাকে সাহায্য করেছিল তারই এক পুরনো পার্টনার। তারা দুজন মিলে আগে থেকেই মিউজিয়ামে গিয়ে আসল জুয়েলারিগুলো চুরি করে নেয় এবং তার পরিবর্তে নকল জুয়েলারি রেখে আসে। আর সেই সময় মিউজিয়ামের সিকিউরিটি আপডেটের কাজ নিয়ে সবাই ব্যস্ত ছিল, তাই কেউই কিছুই বুঝতে পারে না। আর এখন তাদের কাছে যে পরিমাণ গহনা আছে সেগুলোর মোট মার্কেট প্রাইস প্রায় $350 মিলিয়ন বেশি, মানে বাংলা টাকায় যেটা প্রায় 4200 কোটি টাকার মতো। এটা জানার পর সবাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর এই ঘটনার বেশ কয়েক মাস পর দেখা যায় ডেবিরা সবাই ওই টাকাগুলো নিয়ে নিজেদের লাইফে সেটেল হয়ে গিয়েছে। আনিতা একটা ছেলের সাথে রিলেশন করছে, কনস্ট্যান্স ব্লগিং চ্যানেল খুলেছে, ডেফিনি এখন অ্যাক্টিং বাদ দিয়ে ডিরেক্টর হয়ে গিয়েছে, রোজ তার সব ঋণ পরিশোধ করে দিয়েছে, লিউ বেরিয়ে পড়েছে তার ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন পূরণ করতে, আর ডেবি মনের ভেতর একটা স্যাটিসফ্যাকশন নিয়ে তার ভাই ড্যানিয়েলের কবরের পাশে বসে আছে, কারণ একটা বড় চুরি করে পার্মানেন্টলি সেটেল হয়ে যাওয়াটা ড্যানিয়েলের স্বপ্ন ছিল। তো এভাবেই সবার স্বপ্ন পূরণ হয়ে যায়। আর এই দুর্দান্ত গল্পটাও এখানেই শেষ হয়। সত্যি বলতে আজকের গল্পটা নিয়ে ঠিক কি বলবো আমি বুঝতে পারছি না। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কেউ আবার এখান থেকে ইন্সপায়ার হয়ে কোনো জুয়েলারি শপ থেকে কোনো চুরি করার প্ল্যান করবেন না, কারণ আপনাদের কাছে ডেবি ওশনের মতো কোনো টিম নেই, আর ধরা পড়লে তো ডিরেক্ট আয়না ঘরে। সো একদম সাবধান। যাই হোক, গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।